বাংলাদেশের নির্বাচিত বিএনপি সরকারের আহ্বানে সাড়া দিয়ে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে ভারত। শেখ হাসিনাকে ভারতে গ্রেফতার করা হয়েছে এবং শেখ হাসিনা সহ ওসমান হাদির খুনিদেরকে বাংলাদেশে এবার ফেরত দিচ্ছে ভারত। বগুড়া ৬ উপনির্বাচনে জাল ভোটের ব্যালট সহ ধরা পড়ল ধানের শীষের প্রার্থী এমন দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে গ্রেফতার করেছে দুদক। কপাল খুলে গেছে। বিএনপি অনেকদিন যাবত যেই ভয় পাচ্ছিল সেই ভয় কিন্তু আজকে বাস্তবে পরিণত হয়েছে। সোজা ক্লিয়ার মেসেজ হচ্ছে, জামাতের ভিতরে যারা বিএনপি প্রেমী আছেন আপনাদেরকে কিন্তু আজকে একটা সারপ্রাইজ দিয়েছে। আপনাদের জন্য এটা শিক্ষণীয় হবে। এটার জন্য একটা মন লাগে, একটা হৃদয় লাগে, বিরাট একটা কলিজা লাগে। ৩২ বছর পরে আবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো আজ ৯ এপ্রিল ২০২৬ সালে শেরপুর এবং বগুড়াতে। জাতীয় সংসদে জামাত ইসলামী জোটের এমপিদের ঐতিহাসিক সিদ্ধান্ত জনগণের প্রশংসায় ভাসছে। দর্শক, জামাতের যে এই ভূমিকা, এটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আমার কিন্তু এটা পছন্দ হয়েছে ভাই। রাজনীতির শেষ কথা নাই, সঠিক টাইমে সঠিক সিদ্ধান্তটা নিছে, খুবই ভালো কাজ করছে। খালি অহংকার, কিন্তু অহংকারের পতন হয়। উপরওয়ালা অহংকারীকে পছন্দ করে না। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝে নিয়েছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শক, আর কথা না বাড়িয়ে আপনাদের দেখাবো সেই গুরুত্বপূর্ণ খবরগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। চমৎকার একটি ইন্টারেস্টিং খবর। বাংলাদেশের ইতিহাসে বিএনপি ওই ১৯৯৪ সালেই প্রথম গণতন্ত্রকে হত্যা এবং নির্বাচন ব্যবস্থাকে পুরো ধ্বংস করে ফেলেছিল। ওইখান থেকে আমি এই বিষয়টা একটু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং বর্তমানের সাথে আজ শেরপুর এবং বগুড়ায় যেটা ঘটলো ওইটা তারই ধারাবাহিকতায়, ওইটারই সিলসিলা। একটু ঘটনার বিবরণে যাওয়া যাক। ১৯৯৪ সাল বিএনপি ৯১ সালে ক্ষমতায় আসলো। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলো। মাগুরা ২ আসনের যিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বিএনপির থেকে, তার নাম ছিলেন মাজেদুল ইসলাম। ১৯৯৪ সালে মাজেদুল ইসলাম মারা যান। আপনারা জানেন সংবিধানে একটা বাধ্যবাধকতা আছে যে কোনো সংসদ সদস্য মারা গেলে বা কোনো সংসদ এলাকা যদি শূন্য হয় তাহলে ৩ মাসের ভিতরে সেখানে উপনির্বাচন আয়োজন করতে হয়। তারই ধারাবাহিকতায় যখন তিনি মারা গেলেন মার্চ মাসে, ১৯৯৪ সালের মার্চ মাসে সেখানে মাগুরা ২ আসনে উপনির্বাচনের ব্যবস্থা করা হলো। স্বাভাবিকভাবে কি হয়, যারা সরকারি দল থাকে মানুষ এমনি তাদেরকে ভোট দেয়। বড় ধরনের কোনো জালিয়াতি না ঘটলে সাধারণত মানুষ বিজয়ীদের পক্ষেই ভোট দেয়। তো মাগুরা ওই নির্বাচনে যিনি উপনির্বাচনে দাঁড়িয়েছিলেন জনগণ কিন্তু তাকেই বেছে নিত, তাকেই ভোট দিত, অথবা নাই দিত। সমস্যা কি, একটা আসন চলে গেলে কি ক্ষতি হতো? সরকার যেহেতু ক্ষমতায়, সারা বাংলাদেশের আসনগুলো তো তার, তাহলে একটা আসন যদি ছুটে যায় এতে কি কোনো কিছু আসে যায়? বরং নিজেদেরকে তো এটা প্রমাণ করা যায় যে সরকার ক্ষমতায় থাকার পরেও সেখানে অন্য দল ক্ষমতায় এসেছে, তার মানে নির্বাচন কত সুষ্ঠু হয়েছে। এটা কিন্তু দেখানোর বিরাট একটা সুযোগ, অবারিত সুযোগ। কিন্তু এটার জন্য একটা মন লাগে, একটা হৃদয় লাগে, বিরাট একটা কলিজা লাগে। বিএনপি ওইখানে সেই কলিজাটা, সেই মনটা দেখাতে ব্যর্থ হয়েছিল। তারা নির্বাচনের দিন কেন্দ্র দখল, জাল ভোট প্রদান, বিরোধী দলের, ওই সময় আওয়ামী লীগ বিরোধী দলের ছিল, তাদের এজেন্টদের মেরে ধরে বের করে দেয়া, এক কথায় ভোট আর ভোট ছিল না, ওটা যাচ্ছে তাই একটা অবস্থা। তো ওই সময় তো আওয়ামী লীগ সংসদে বিরোধী দল, ওরা সংসদে এসে এমন হাউকাউ শুরু করে দিল এবং এইটাকে তারা গণতন্ত্র হত্যার নির্বাচন হিসেবে আখ্যায়িত করলো এবং তারা এই হাউকাউয়ের মাধ্যমে সারা দেশে হইচই ফেলে দিল। বাংলাদেশে আমার মনে হয় এমন কোনো মানুষ নাই যারা এই মাগুরা নির্বাচনের কথা জানে না। তারা এটা প্রতিষ্ঠিত করে ফেলেছিল যে বিএনপি প্রথম গণতন্ত্র হত্যাকারী একটি দল। সেখানে বিএনপির প্রার্থী জয়লাভ করলেন দীর্ঘদিন পরে, ১৯৯৪ আর আজ ২০২৬, কত বছর? ৩২ বছর পরে আবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো আজ ৯ এপ্রিল ২০২৬ সালে। কোথায়? শেরপুর এবং বগুড়াতে। সকাল থেকেই আপনারা দেখেছেন আজ সেখানে উপনির্বাচন ছিল। এই উপনির্বাচনে আচ্ছা, বিএনপি তো ২১২টি আসন পেয়ে গেছে, তাহলে এই 2টি আসন যদি হাতছাড়া হতো বিএনপির কি এত ক্ষতি হয়ে যেত? কিন্তু না, তারা সেই প্রমাণ রাখতে ব্যর্থ হলো। তারা ক্ষমতায়, অথচ তারা হেরে যাবে, এটি মানিজ্যতের ব্যাপার। অথচ এটার চেয়ে বড় প্রমাণ হতো কিন্তু তাদের হাতে একটা বড় একটা অস্ত্র চলে আসতো যে আমরা ক্ষমতায় থেকেও সুষ্ঠু নির্বাচন কাকে বলে সেটি দেখিয়ে দিলাম এবং জনগণ সুষ্ঠুভাবে ভোট দিয়েছে, নির্বিঘ্নে ভোট দিয়েছে, যার কারণে জনগণ আমাদের ভোট দেয় নাই, আমরা পারি নাই, কিন্তু আমরা এটা নিশ্চিত করতে পেরেছি যে সুষ্ঠু নির্বাচন হয়েছে। এইটা দেখায় তারা কি করতে পারতো? আগামী সংসদ নির্বাচনে জয়নুল আবেদিন ফারুক যেহেতু বলছে যে তারেক রহমানের নেতৃত্বেই আগামী নির্বাচন হবে, তাহলে এটার পক্ষে একটা যুক্তি কিন্তু দাঁড়িয়ে যেত। এরপরে এই যে উপজেলা নির্বাচনগুলো সামনে যে আসছে, স্থানীয় সরকার নির্বাচন, এটা আদতেও
হবে কিনা সেই ব্যাপারে যথেষ্ট কথা আছে, এই বিষয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো এবং সেখানে তাদের কি পরিকল্পনা সেটাও বলবো। তো এটা দেখানোর কিন্তু সুযোগ ছিল, সেই সুযোগটাও সামান্য স্বার্থের কারণে এটাও তারা হাতছাড়া করে ফেললো। আপনারা জানেন শেরপুরে বিশেষ করে নির্বাচনের আগে বিএনপির নেতাকর্মীরা জামাতের যে এমপি ছিল তাকে কুপিয়ে হত্যা করেছিল। সেই নির্বাচন আজ ছিল, আজকেও তারা ঠিক একই ঘটনা ঘটিয়েছে। আপনারা সবাই জানেন, ওই ভিডিওগুলো আমি আর এখন দেখাচ্ছি না, যেহেতু কপিরাইট ইস্যুর ব্যাপার আছে। আপনারা ভিডিওগুলো একটু খালি শেরপুর নির্বাচন উপনির্বাচন লিখে সার্চ করবেন, হাজার হাজার ভিডিও চলে আসবে। ব্যালট পেপারে আগে থেকে সিল মেরে রাখা, ছোট ছোট বাচ্চাদের দিয়ে ভোট দেয়া, ভোট কেন্দ্র থেকে জামাতের এজেন্টদের বের করে দেয়া, তারপরে পেটানো, কোপানো, গুলি করা, এমন কোনো ঘটনা নাই যা ঘটে নাই সেখানে। বগুড়ায়ও ঠিক একই ঘটনা ঘটেছে। এটা তো কোনো দরকার ছিল না, এই টাকা পয়সা খরচ করার দরকার ছিল না, এই দুর্নাম নিজের পকেটে নেওয়ার দরকার ছিল না। এখন তো আপনারা যেহেতু সব নিজেরাই সংবিধান বানাচ্ছেন, তৈরি করছেন, ওটা ওইভাবে আপনারা করে নিতেন। এই যে রাষ্ট্রের এই অর্থ অপচয়ের দরকার ছিল না। আর এই অথর্ব ইসি, এই ইসিরও মানিজ্যত আবার পুনরায় যেত না নিজেদের ঘাড়ে, আবার সেই 94 সালের পুনরাবৃত্তি গণতন্ত্রের হত্যা দিবস, এটিও আর আসতো না। যদিও ব্যর্থ বিরোধী দল বর্তমান সংসদে, তারা এই বিষয়ে কোনো হাউকাউ করতে পারে নাই, তারা কথা তুলতে পারে নাই, তারা উপযুক্ত একটা বয়ান সেখানে দাঁড় করাতে পারে নাই। বিএনপিকে তারা 94 ওই ঘটনার সাথে এখন রিলেট করে নতুন আর একটা নামে অভিহিত করতে পারে নাই। সারা বাংলাদেশে যদি কর্মসূচি দেওয়া হতো যে তারা 94 এই ঘটনার পুনরাবৃত্তি করলো, সাংবাদিক সম্মেলন করতো, জেলায় জেলায় তারা বিক্ষোভ সমাবেশ করতো, পৃথিবীর মানুষ জানতো যে তারা আবার সেই 94 পুনরাবৃত্তি করেছে, এটা বিরোধী দল করতে পারেনি, হইচই করতে পারেনি। তো বিরোধী দল যতই দুর্বল হোক, সরকার তো যেহেতু দেশ পরিচালনা করছে, তাদের তো একটু এই বিষয়ে চিন্তা ভাবনা করা দরকার ছিল যে আমার সামনে আরো বড় গেম খেলতে হবে। মাঝে মাঝে বড় গেম জেতার জন্য ছোট গেম কিছু ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দিতে হয়। বিএনপির ভিতরে মনে হয় এই বুদ্ধিটুকু দেওয়ারও কেউ নাই। সামনে অদূর ভবিষ্যতে বিএনপিকে বিশ্বাস করবে আর কে বলেন? কেউ বিশ্বাস করবে না, কেউ না। মোট কথা, বাংলাদেশে আর কোনোদিন কোন সরকারের আমলে সুষ্ঠু নির্বাচন হবে না। যারা ক্ষমতায় থাকবে, যাদের পেশি শক্তি আছে, তারা যে কোনো ভাবে ছিনিয়ে নেবে। জামাতের ভিতরে যারা বিএনপি প্রেমী আছেন, আপনাদেরকে কিন্তু আজকে একটা সারপ্রাইজ দিয়েছে সংসদে বিএনপির এমপিরা। তারা 71 সালের অপরাধী হিসাবে জামাতের নাম, মুসলিম লীগের নাম আর নেজাম ইসলামীর নাম রেখে দিয়েছেন। এটা আওয়ামী লীগ করেছিল, কিন্তু জামাত কিন্তু আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে হটিয়ে দিল্লি পাঠিয়েছে। এরপরেও প্রিয় বিএনপি কিন্তু জামাতের উপর এই বদনাম দিতে ভুল করেন নাই। তাই আজকে যারা জামাতের ভিতরে বিএনপির প্রেমে ভাষাভাষী করেন, আপনাদের জন্য এটা শিক্ষণীয় হবে এবং ভবিষ্যতে আপনারা রাজনীতিতে আপনাদের সঠিক স্ট্যান্ড নিয়ে, নিজেদেরকে নিয়ে এবং নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে ভালো সচেতনতা নিয়ে কাজ করবেন, যাতে করে আগামীতে আপনাদের কোনো বন্ধু নাই, আপনারা একলাই চলতে হবে। 11 দলের ভিতরে কেউ কেউ আপনাদেরকে পছন্দ করবে, থাকবে, কিন্তু আপনাদের ভবিষ্যৎ প্ল্যান আপনাদের কি করতে হবে। জাতীয় সংসদে জামাত ইসলামী জোটের এমপিদের ঐতিহাসিক সিদ্ধান্ত জনগণের প্রশংসায় ভাসছে। দর্শক, জামাতের যে এই ভূমিকা, এটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। দর্শক, বিএনপি তাদের সংখ্যাগরিষ্ঠতার গোয়ার্তামির মাধ্যমে একের পর এক গণবিরোধী আইন পাশ করছে, বিল পাশ করছে। তো জামাত ইসলামী এই গণবিরোধী বিল পাশের বিরোধিতা করে সংসদ থেকে প্রতিবাদের অংশ হিসেবে ওয়াকআউট করেছে। এই ওয়াকআউট জনগণ ব্যাপকভাবে পছন্দ করছে এবং তারা জামাতকে অ্যাপ্রিসিয়েট করছে না, জামাত বিরোধী দল হয়ে উঠছে। বিশেষ করে ভূমি অধ্যাদেশ বাতিল, মানবাধিকার অধ্যাদেশ বাতিল, বিচার পৃথক সচিবালয় অধ্যাদেশ বাতিল, এরকম নানান গণবিরোধী, দেশবিরোধী সিদ্ধান্ত যেগুলো ফেসিবাদের পথকে উন্মুক্ত করে, সেই সিদ্ধান্তগুলোর বিরুদ্ধে জামাত যা করতে পারে সংসদীয় কমিটি নোট অফ ডিসেন্ট দিয়েছে এবং যেসব বিলের উপর আলোচনা হয়েছে সেখানে জামাত জনগণের পক্ষে যেটা সে আলোচনা রেখেছে। কিন্তু তারপরে যেহেতু বিএনপির ব্রড মেজরিটি, তারা যেটা চায় গায়ের জোরে সেটা পাশ করিয়ে নিতে পারবে, যুক্তি অযুক্তি এগুলোর ধার বিএনপি ধারে না বা ধারবে না। এই জায়গায় জামাতের কি আর করণীয়? জামাত দুইটা কাজ করেছে। একটা হচ্ছে প্রথমে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, আর শেষে ওয়াকআউট করেছে। কিছু কিছু বিলের ক্ষেত্রে অপছন্দ করলে জাস্ট না ভোট দিতে হয়, যেহেতু না ভোটের কোনো মূল্য নাই, কারণ বিএনপির ব্রড মেজরিটি। এই জন্য অতি স্পর্শকতর যেসব সিদ্ধান্ত বিএনপি পাশ করাচ্ছে তার প্রতিবাদে জামাত ওয়াকআউট করছে। তো এই যে ওয়াকআউট, একদিন দেখবেন যে বাংলাদেশ গুম অধ্যাদেশ একদিন হবে, মানবাধিকার অধ্যাদেশ হবে, মানবাধিকার কমিশন স্বাধীন থাকবে এবং কেউ গুম খুন করতে পারবে না। এরকম আরো ব্যাংক রেগুলেশন অধ্যাদেশ, এরকম নানান অধ্যাদেশ, এইগুলো আইনে পরিণত যেভাবে হোক, সেটা আরেকটা অধ্যাদেশের মাধ্যমে হোক আর সংসদে আইনের মাধ্যমে হোক, এগুলো সবই টুডে টুমরো করা হবে, বাংলাদেশে এটা কায়েম হবে, অথবা আরেকটা বিপ্লবের মাধ্যমে হোক। তখন বিএনপির যে এই ভূমিকা, তারা সংসদে এইভাবে সংবিধান অপব্যাখ্যা করে কুযুক্তি দিয়ে তারা এই আইনগুলো পাশ করিয়ে নিয়েছিল, এটা ইতিহাসের কালো অধ্যায় হিসেবে বিবেচিত হবে এবং জামাত এগুলোর বিরুদ্ধে যে ওয়াকআউট করেছিল সেটা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। যেমন দেখেন, তত্ত্বাবধায়ক সরকার বিরোধিতার সময় বা আমাদের সংসদীয় ইতিহাস যখন আমরা পর্যালোচনা করি, তখন মাঝে মাঝে কিছু ইতিহাস আমাদের সামনে আসে। এক সময় অমুক এমপি ফাইল ছুড়ে ফেলেছিলেন, অমুক এমপি চেয়ার ছুড়ে ফেলেছিলেন, স্পিকারকে চেয়ার দিয়ে পিটিয়ে মেরেছিলেন শেখ মুজিবুর রহমান। আমরা করি না, মানে সংসদের অনেক ইতিহাস রাজনীতি আলোচ্য বিষয়। ওরকম জামাত ইসলামী অমুক গণবিরোধী আইন পাশ করার সময় ওয়াকআউট করেছিল, শুধু না ভোট দিয়ে বসেছিল তা না, একদম ওয়াকআউট করেছিল। এমনকি এই সব বিলের বিরুদ্ধে কথা বলার জন্য সময় চেয়েছিল, কিন্তু স্পিকার সময় দেননি, এক পর্যায়ে জামাত ওয়াকআউট করেছে।
অতএব জামাতের এটা ঐতিহাসিক সিদ্ধান্ত। দেখেন বাংলাদেশের সংসদীয় স্ট্রাকচার এতটা বাজে, জুলাই সনদ বাস্তবায়ন না করলে এই সংসদ এটা ফেসিবাদের কারখানা। কারণ জামাত জোটে 78 জন এমপি আছে, 78 জন থাকা আর 6 জন থাকা একই কথা, কোনো পার্থক্য নেই। কোনো একটা পক্ষে 78 না, 100 জন ভোট দিলেও যা, 99 জন ভোট দিলেও যা, 6 জন ভোট দিলেও তা, এখানে আলাদা কিছুই না, জাস্ট একটু সাউন্ড বেশি হবে না, এই সাউন্ড একটু বেশি হবে। তো এই সাউন্ড বেশি হয় কিছু আসে যায় না, সংসদীয় কার্যপ্রণালী বিধিতে সাউন্ড কম বেশির কোনো গুরুত্ব নাই। অতএব সংসদে জামাতের আসলে তেমন কিছু করা নেই। এই জন্য আমরা বলি যে সংসদে কোনো কিছু সমাধান হবে এটা অমূলক কথা। এই জাতির আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন এবং সমস্যার সমাধান অলওয়েজ রাষ্ট্রপতি হয়েছে এবং রাষ্ট্রপতি হবে। তো দর্শক, আপত্তি সত্ত্বেও বিল পাস করা হয়, সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করলো বিরোধী দল। সোফার 3 বার ওয়াকআউট করা হলো এবং এই ওয়াকআউট সংসদীয় হিস্ট্রিতে কোডিফাই হচ্ছে এবং পরবর্তীতে যখন বিএনপির বিরুদ্ধে গণ আন্দোলন হবে তখন মানুষ এটা বলবে। সর্বশেষ হাসিনার বিরুদ্ধে 2018 সালের নির্বাচনের প্রতিবাদে 4.5 বছর চুপচাপ থেকে 2024 সালের ডামি নির্বাচনের একদম আগ মুহূর্তে বিএনপির এমপিরা পদত্যাগ করেছিল সংসদ থেকে। এটা কিন্তু পার্ট অফ হিস্ট্রি। এরকম জামাত ওয়াকআউট করেছিল, রাষ্ট্রপতি চুপুর ভাষণের সময় ওয়াকআউট করেছিল, আরেকবার ওয়াকআউট করেছিল, এখন আরেকবার ওয়াকআউট করলো। এবং এই ওয়াকআউট বা সংসদে যদি সরকারি দলের কোনো এমপি মন্ত্রীকে বিরোধী দলের কেউ ধোলাই দিতে পারে তাহলে জনগণ খুশি হয় এবং জনগণ এটাকে অ্যাপ্রিসিয়েট করে, প্রশংসা করে, যেটা এবার ফাটিয়ে দিয়েছেন। কখনো শফিকুল ইসলাম মাসুদ প্রশংসা পাচ্ছেন, কখনো আব্দুল হান্নান মাসুদ, কখনো ব্যারিস্টার নজিব মোমেন, ঠান্ডা মাথার মানুষ, এগুলো প্রয়োজন রয়েছে, মানুষ এটা ভালোভাবে দেখে। গণবিরোধী বিল পাশের অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল নেতা। বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় কিছুক্ষণ আগে বিরোধী দল ওয়াকআউট করেন। এ নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দল তৃতীয়বারের মতো ওয়াকআউট করেছে বিরোধী দল। এই সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদে বৈঠকে সভাপতিত্ব করেছেন। এখানে ওয়াকআউট ইজ ভেরি ইন্টারেস্টিং। অতীতে ওয়াকআউট হতো একটা উত্তেজনাকার পরিস্থিতিতে এবং সত্যিকার অর্থে একটা ফাটাফাটির মতো পরিস্থিতিতে ওয়াকআউটের ঘটনা ঘটতো, কিন্তু এখন কিন্তু এটা না। এখন যে যথাযথভাবে আলোচনা করা হয়নি এই বিল গণবিরোধী, আগে এই গণবিরোধী বিল বা এগুলোর প্রতিবাদে জাস্ট না ভোট দিয়ে বসে থাকতো বিরোধী দল, কিন্তু ওয়াকআউট করতো না। ওয়াকআউট করতে স্পর্শকতার বিষয় নিয়ে বা স্পিকার পয়েন্ট অফ অর্ডার নিয়ে, পয়েন্ট অফ অর্ডার বুঝেন, একটা শব্দ অনেকে শুনেন যে পয়েন্ট অফ অর্ডারে বক্তব্য দিচ্ছি। সংসদে কোনো কার্যক্রম পরিচালনা যদি কোনো ভুল কোনো এমপির কাছে পরিলক্ষিত হয়, সরকারি দলের কেউ যদি মনে করে যে বিরোধী দলের অমুক এমপি এই কাজটা ভুল করেছেন বা এই বক্তব্যটা ভুল দিয়েছেন, অথবা বিরোধী দল কেউ যদি মনে করে যে সরকারি দল এই কাজটা বা ভুল করেছেন বা ভুল বলেছেন, তখন ওই ভুলের বিষয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করতে যে বক্তব্য দেওয়া হয় এটাকে বলা হয় পয়েন্ট অফ অর্ডার। তো দর্শক, যে জামাতের যে এই ভূমিকা এটা সত্যি স্মরণীয় হয়ে থাকবে এবং তারা পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে যা বলা দরকার তাও বলে, অনেক সময় তার বাইরেও প্রতিবাদ করার চেষ্টা করেন। আর এনসিপির তরুণ ছেলেরা যা করে সেটাই হিট। ওয়াকআউটের আগে বিরোধী দলের নেতা ও জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দুঃখজনক হলেও সত্য, বিরোধী দলের যৌক্তিক বাধা সত্ত্বেও যে কয়টি গণবিরোধী বিল আজকে পাশ হয়েছে আমরা তার দায় নিতে চাই না। এটা একটা প্রশ্ন যে আসলে যৌক্তিক বাধা, কিন্তু এই যুক্তি মানার কোনো বাধ্যবাধকতা নেই, বরং কার্যপ্রণালী বিধি অনুযায়ী অধিকাংশ এমপি যা বলবে এটি পাস, অধিকাংশ এমপি তো বিএনপির সাথে, বিএনপি যা বলবে সেটাই। তো এক্ষেত্রে গণবিরোধী না ভালো এরকম কোনো চিন্তা ভাবনা বিএনপির এমপিদের নাই, যা বলবে সেটাই শুনতে হবে। তো দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফিজ।